হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু। রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই, সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। আলোচনায় বন্দি বিনিময় চুক্তি, ভারতের অবস্থানে দোলাচল। আর্টিকেল 49-এ কাউকে ক্ষমা করতে হলে ভিকটিমের সাথে আলোচনা করতে হবে। 1400 ভিকটিমের কাছে উনি প্রত্যেকের কাছে যেতে হবে, তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে রাজি করিয়ে একটা ব্যবস্থা করতে পারি কিনা, সেটা বন্দি বিনিময় চুক্তির আওতায় হতে পারে, নাও হতে পারে। স্বার্থ ক্যালকুলেট করে যদি মনে করে যে তাকে ফেরত দিলে গেইনটা অনেক বেশি হতে পারে, সেক্ষেত্রে ফেরত আসতেও পারে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে, সংসদ নির্বাচনে এবার ভোটার প্রায় 12,77,00,000। 22টা দলের নিবন্ধন নিয়ে আমরা কাজ করতে শুরু করি। তার থেকে 3টা দলের ব্যাপারে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম। আনসারের জন্য 17,000 শটগান কিনছে সরকার। প্রায় 17,000 শটগান কিনতে হবে আনসার বিটিভির জন্য। এবারে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যে আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন প্রধান উপদেষ্টা। উৎসব মুখর ভোট আয়োজনের অঙ্গীকার। পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার কারণ সন্ধানে পুলিশ, খুনিদের দ্রুত খুঁজে বের করার দাবি যুবদলের বিক্ষোভ। রোজা ঘিরে পণ্য আমদানির এলসি খোলার হিড়িক, সরবরাহ ঠিক রাখতে মাস জুড়ে তৎপর থাকার প্রস্তুতি সরকারের। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, দুজনের গ্রেপ্তারি পরোয়ানা সহ সাজার রায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এদিকে আলোচিত মামলাটির রায়ের পর ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা বহাল রাখা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলায় রায় ঘোষণার পরদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা অনেকটাই ফাঁকা, তবে বহাল থাকা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো। গোটা হাইকোর্ট এলাকাতেই সতর্ক অবস্থানে পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবির সদস্যরা। গতকালের রায়ের ঘোষণার পর অনেকটাই নির্ভার ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিন এজলাসে আসেননি রায় দেয়া বিচারক প্যানেল। মঙ্গলবার দুপুর নাগাদ সাংবাদিকদের মুখোমুখি ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পরই জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের কাছে পাঠানো হবে। রায় তো কালকে প্রদান করা হয়েছে, এখন এই রায়ের কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে, সেগুলো সম্পন্ন হলেই রায়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে। এই রায় 3টি জায়গায় যাবে, একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ঐতিহাসিক মামলাটিতে শেখ হাসিনা সহ মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের দেশে ফিরিয়ে রায় কার্যকর করতে ইন্টারপোলের সহযোগিতা নেয়ার কথাও জানান এই আইনজীবী। যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই, সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এদিন ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ফাঁসির রায়ের হুলিয়া মাথায় নিয়ে কি করার আছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার? আইনজীবীরা বলছেন, তার সামনে একটি পথই খোলা, 1 মাসের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ এবং ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা। আর তেমনটা না হলে রায় কার্যকর করতে
বন্দি বিনিময় চুক্তি বা ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর চেষ্টা করতে পারে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। 18 কোটি মানুষের সব ধরনের অধিকার হনন করে দীর্ঘ 16 বছর দেশ শাসন করা প্রভাবশালী শেখ হাসিনা এখন মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির আসামি। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ আরও অন্তত 600 মামলা প্রক্রিয়াধীন। ঠিক এমন পরিস্থিতিতে কি করতে পারবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা? ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 অনুযায়ী রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে আপিল করতে পারবেন। তবে সেই আপিল করতে হবে 30 দিনের মধ্যে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পলাতক হলে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে অথবা হতে হবে গ্রেপ্তার। পরে রিভিউ আবেদন এবং জীবন বাঁচাতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে। আপিল করার শর্তে উনি এসে তখন ওনার লয়ার নিয়োগ দিয়ে লয়ারের মাধ্যমে উনি এই সেন্টেন্সের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল করতে পারবেন। খারিজ হয়ে গেলে আমাদের প্রেসিডেন্টের কাছে মার্সির আর্টিকেল 49, বাট সেক্ষেত্রে একটু দূরও হবে, কারণ এই সংস্কার কমিশন ওখানে বলেছে আর্টিকেল 49-এ কাউকে ক্ষমা করতে হলে ভিকটিমের সাথে আলোচনা করতে হবে। তাহলে দূরও হবে, এই কারণে 1400 ভিকটিমের কাছে উনি প্রত্যেকের কাছে যেতে হবে এবং প্রত্যেকের ওপিনিয়ন নিতে হবে। 30,000 পঙ্গু। তবে প্রশ্ন হলো, শেখ হাসিনা তেমনটা না করলে রায় বাস্তবায়নে কি করবে সরকার? আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল বলেন, 2013 সালের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়া যেতে পারে। লিগাল প্রসিডিওর হলো ইন্টারন্যাশনাল ল অনুসারে দুটো রাষ্ট্রের মধ্যে যদি বন্দি বিনিময় চুক্তি থাকে তাহলে সেই বন্দি বিনিময় চুক্তির প্রতি শ্রদ্ধা দেখিয়ে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে তার যে অ্যাকিউজড আছে বা কনভিক্ট যিনি আছেন তাকে ফেরত দিয়ে দিতে পারে। বাংলাদেশের সঙ্গে আমি যতদূর জানি ভারতের এই ধরনের এক্সট্রাডিশন চুক্তি আছে এবং সেটার ভিত্তিতে অতীতে আপনার এই ধরনের এক্সট্রাডিশনের ঘটনা ঘটেছে। এছাড়া ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের অনেক রাজনৈতিক দলই চায় না শেখ হাসিনার কারণে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক খারাপ হোক। ফলে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা তা নিয়ে চলছে তুমুল আলোচনা। আইনজীবী ও বিশ্লেষকরা বলছেন, ভারত বোধহয় সে পথে হাঁটবে না, সেই ধারণাই এখন পর্যন্ত প্রবল। তারা বলছেন, শেখ হাসিনাকে ফেরত দেয়া ভারতের কাছে রাজনৈতিক পরাজয়ের মতো, তাই দিল্লি হয়তো অবস্থান বদলাবে না। এমন অবস্থায় দুদেশের মাঝে স্বাভাবিক সম্পর্ক ও বোঝাপড়া বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা। প্রমা চৌধুরীর প্রতিবেদন। বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে প্রত্যর্পণ চুক্তি, যার আওতায় দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ফেরত চাওয়া যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হওয়ায় এই চুক্তিটি আবারও আলোচনায়, কারণ দুজনই পালিয়ে আছেন ভারতে। চুক্তি থাকলেও চাইলেই কি তাদের ফেরত পাওয়া যাবে, সেখানেই উঠছে প্রশ্ন। চুক্তিতে বলা আছে, যাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে তার বিরুদ্ধে আনা অভিযোগ যদি রাজনৈতিক হয় তবে সেই অনুরোধ খারিজ করা যেতে পারে। আর এমন ধারাই তৈরি করছে সংশয়। অনেকে মনে করেন, শেখ হাসিনাকে ফেরত দেয়া ভারতের জন্য রাজনৈতিক পরাজয়ের মতো, তাই দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাওয়ার সম্ভাবনা কম। আপনি যদি বলেন আমাকে যে ফেরত দেবে কি দেবে না, এটা আমি পরিষ্কারভাবে বলতে পারি যে দেয়ার ইজ নো চান্স। ফেরত আসার চান্স নাই বা ফেরত পাঠাবে না তারা। এটার কারণ আমি মনে করি, তাকে যদি আমরা ফেরত আনতে পারি তাহলে এটা তাদের রাজনৈতিক পরাজয় হবে। তবে এই সম্ভাবনা একেবারেই শূন্য হয়নি। এই আইনজীবী বলছেন, লাভের পাল্লা ভারী হলে ভারত হয়তো নতুন করে চিন্তা ভাবনা করলেও করতে পারে। বাংলাদেশের স্বার্থে যদি হয়, সেক্ষেত্রে স্বার্থ ক্যালকুলেট করে যদি মনে করে যে তাকে ফেরত দিলে গেইনটা অনেক বেশি হতে পারে, সেক্ষেত্রে ফেরত আসতেও পারে। আইনি ও কূটনৈতিক দিক থেকে ভারতকে বাধ্য করা যায় কিনা সেই প্রসঙ্গ ঘুরপাক খাচ্ছে। তবে তেমন অবস্থায় বাংলাদেশ আছে বলেও মনে করছেন না সাবেক এই রাষ্ট্রদূত। যদি আমরা সম্পর্ক ভালো না করি তাহলে এই সম্ভাবনাটা, এই যে আপনি যেসব কথা বলছেন যে বন্দি কি বলে প্রত্যাবর্তনের ব্যবস্থা, সেইগুলো খুব সহজ হয় না। যদি সম্পর্ক ভালো থাকে তখন এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করা যায়। সুতরাং আমি মনে করি ঠিক এই মুহূর্তে আমাদের দুই দেশের যে সম্পর্ক আছে তাতে কোন রকমের ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। তিনি মনে করেন, বাংলাদেশের এখন উচিত ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার উপরই জোর দেয়া। আগে সম্পর্ক ভালো করার চেষ্টা করা, স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা, সেটার উপরে জোর দেওয়া। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।
এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দর্শক, নির্বাচন কমিশন ভবনে কথা বলছেন সিইসি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কিছুটা বেশি সময়ের মধ্যে মোবাইল অ্যাপ উন্মোচনের দুঃসাহস দেখানোর কাজ বাস্তবায়নের রূপ নিচ্ছে। আমি এটাকে দুঃসাহসই বলতে চাই। এটা রীতিমতো দুঃসাহসের বিষয় ছিল। আমার সাথে যারা বিদেশি অ্যাম্বাসেডারগণ দেখা করতেন, বিদেশি এক্সপার্টরা আসতেন, তাদের কাছ থেকে আশাব্যঞ্জক কোনো কথা আমি শুনতে পেতাম না অ্যাবাউট দিস এক্সপার্টিয়েট ভোটিং। তারপরেও আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি। সব ধরনের বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে গেছি। এটাকে আমি এই জন্য দুঃসাহস হিসাবে অভিহিত করছি। এই প্রকল্পের প্রথম বাস্তবায়ন ধাপ হিসাবে আজ উদ্বোধন করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এটি আইটি সাপোর্টেড ডাকযোগে ভোটিং ব্যবস্থা। হাইব্রিড সলিউশন, বুথ অনলাইন অ্যান্ড অলসো ম্যানুয়াল। ভোট প্রদানের দর্শক, নির্বাচন কমিশনে কথা বলছেন সিইসি। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন 12,96,95,183 জন। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, গণভোটের বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কমিশন চূড়ান্ত নিবন্ধন দিয়েছে বলে জানান তিনি। চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে যুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে দেশের মোট ভোটার সংখ্যা হল 12,76,95,183, যার মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন এবং নারী ভোটার 6,28,79,082 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,222 জন। মার্চ মাস থেকে পুরুষ ভোটার বৃদ্ধির হার 2.29% এবং নারী ভোটার বৃদ্ধির হার 4.16%। মঙ্গলবার এসব তথ্য জানায় ইসি সচিব আক্তার আহমেদ। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042, 6,28,79,042 আর হিজরা তৃতীয় লিঙ্গে 1234, 1234। ইসি সচিব আরও জানান, গণভোটের বিষয়ে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি। এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো কি নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্মপরিকল্পনা কি। এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার কথাও জানান তিনি। কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো মতামত, বিরূপ মতামত পাইনি। এছাড়াও বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ, জাতীয় জনতা পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আম জনতা দল ও জনতার দল, এই 7টি দলের নিবন্ধন পুনর্বিবেচনা করতে কমিশন তথ্য নিচ্ছে বলেও জানান তিনি। নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যাম কেনার কথা থাকলেও সে সংখ্যা কমবে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই কথা জানান তিনি। বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় 17,000 শটগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যে আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা হয়েছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে, বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারি, এগুলো মনিটর করার ব্যাপার আছে। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী পাসকাল গ্রোটেনভিস। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, আর তা হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়। রাজধানী পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যার কারণ এখনো জানা যায়নি। পুলিশের ধারণা আন্ডারওয়ার্ল্ড কানেকশন এবং রাজনৈতিক কোন্দলের কারণে এই খুন হয়ে থাকতে পারে। কিবরিয়া হত্যার ঘটনায় আটক জনির কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এসব প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই অভিযান চলছে। পরিবারের দাবি, কারণ যাই হোক, হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করতে হবে। বিস্তারিত মাসুদা লাবণীর প্রতিবেদনে। রাজধানীর পল্লবীতে থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যার মিশনে অংশ নেন অন্তত 10 জন। 3 মোটরসাইকেলে ঘটনাস্থলে আসে 6 জন, বাকিরা ছিল ব্যাকআপ টিমে। প্রত্যক্ষদর্শীরা জানান, 1 থেকে 2 মিনিটের কিলিং মিশন শেষ করে মাথায় হেলমেট পরা হত্যাকারীরা পালিয়ে যায়। হঠাৎ করে ওদিক দিয়ে আওয়াজ হইতেছে, মানুষ দেখলাম দৌড়ে দূর করতেছে, ছোটাছুটি করতেছে। পরে একটু পরে শুনতে পারি যে কিবরিয়া ভাই গুলি করছে। 2-3টা ঘন্টা ছিল আর কি, ওরা বিভিন্ন দিকে চলে গেছে। মঙ্গলবার সৌরাদি হাসপাতালে ময়না তদন্তে কিবরিয়ার শরীরে 18টি ক্ষতচিহ্ন পায় চিকিৎসকরা। ময়না তদন্ত শেষে পল্লবীতে কিবরিয়ার মরদেহ ভাড়া বাসায় নেওয়া হয়। সেখানে ভিড় করেন রাজনৈতিক সহযোদ্ধারা। কখনো বলতো না, জানতো কিছু, তোমার মুখ ফুলে ফুটে বলতো সঙ্গে মনে করতো আমার সবাই তো আমার নিজের মানুষ, সবাই আমার আপন। আমাদের এখানে আল্লাহর রহমতে কোনো রাজনৈতিক কোনো প্রতিপক্ষ ছিল না। আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করছে এটার তথ্য উদ্ঘাটন করার জন্য, কারণ এখন পর্যন্ত আমরা জানা যায়নি যে এটার সাথে কারা জড়িত রয়েছে, এটার পিছনে কাদের হাত রয়েছে। ঘটনার সময় প্রত্যক্ষদর্শী কিবরিয়ার বন্ধু জানান, রাজনীতিতে তার সুনামি কাল হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক আছে বলেও দাবি করেন তিনি। পুরো ধারণা এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাইরে মারছে। আমার বাইরে এত জনপ্রিয়তা ছিল এই এলাকায়, আগে কখনো দেখি নেই, কিন্তু তারা যদি আমার সামনে খাড়ায় আমি ইনশাআল্লাহ চিনব। কিলিং মিশনে অংশ নেয়া এক শুটার জনিকে আটক করেছে পুলিশ। আন্ডারওয়ার্ল্ড কানেকশন ও রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়গুলো যাচাই বাছাই চলছে বলেও জানায় পুলিশ। আমাদের কাছে বেশ কিছু তথ্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসেছে এবং যে আসামিকে আমরা গ্রেপ্তার করেছি তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছি, এগুলো আমরা যাচাই না করে বলতে পারছি না। এখন কিছু নাম এসেছে, এই নামগুলো যে সবগুলা সঠিক সেটাও তো নিশ্চিত না, সেগুলো আমরা যাচাই করে দেখছি আর। 2014 সালেও একবার কিবরিয়াকে হত্যার চেষ্টা হয়েছিল, কিন্তু সে সময় প্রাণে বাঁচলেও এবার গুলিবিদ্ধ হয়ে বিদায় নিতে হয় এই পৃথিবী থেকে। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে গতকাল পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে, এমনটি অভিযোগ করেছেন সংগঠনটির শীর্ষ নেতারা। মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তারা। হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা বলেন, সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দক্ষতার পরিচয় দিতে পারছে না, তাই একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চান কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান, অনেক ধরনের কৌশলী এবং কুশীলবরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। নির্বাচন না হলে ওই পক্ষের লাভ, যারা ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না বুঝতে পারছে, তাদের লাভ হবে, কিন্তু জনগণের অনেক ক্ষতি হবে। বর্তমান অস্থির সময়ে যে রাজনীতিবিদরা পথ দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন অন্যতম, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে এক আয়োজনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মওদুদ আহমেদ রচিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য লেখার মধ্যেও আমরা এই জিনিসটাই খুঁজে পাবো যে ব্যারিস্টার মওদুদ আহমেদ একটা আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন। বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন,
কিন্তু তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি, আমরা দেখব গণতন্ত্রে ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন, এবং এটাই আমি মনে করি যে তাকে বোধহয় মূল্যায়ন করার সবচেয়ে ভালো পথ হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। জবি শিবির সভাপতি রিয়াজুল ইসলামকে ভিপি ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফকে জিএস প্রার্থী ঘোষণা করেছে সংগঠনটি। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হয়। সেখানে জানানো হয় ভিপি প্রার্থী রিয়াজুল আইন বিভাগের শিক্ষার্থী, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ আইন এবং ভূমি প্রশাসন বিভাগে পড়াশোনা করছেন। আর এজিএস পদের লড়াইয়ের মাঠে থাকা মাসুদ রানা পড়েন পদার্থ বিজ্ঞান বিভাগে। সংগঠনের ক্রান্তি লগ্নে বিশেষ অবদান রাখা নেতাকর্মীদের প্যানেলে গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। রমজান মাস সামনে রেখে নিত্যপণ্য আমদানির তোড়জোড় চলছে। ওই সময় চাহিদা বাড়ে এমন সব পণ্য আনতে পড়েছে এলসি খোলার হিড়িক, যা গত বছরের তুলনায় বেড়েছে 200% পর্যন্ত। এসব পণ্যের মধ্যে রয়েছে খেজুর, চিনি, ডাল ও ছোলা। তবে পেঁয়াজ, রসুন ও আদার এলসি কমেছে। রমজানে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে মাস জুড়ে তৎপর থাকার পরিকল্পনা করেছে সরকার। ফেব্রুয়ারিতে শুরু পবিত্র রমজান মাস। নিত্যপণ্যের চাহিদা মেটাতে বাড়তি তোড়জোড় ব্যবসায়ীদের। পড়েছে এলসি খোলার হিড়িক। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে 9 পণ্যের মোট 10,87,000 টনের বেশি এলসি খোলা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 1,56,000 টন বেশি। এলসি সবচেয়ে বেশি বেড়েছে খেজুরের। গত 2 মাসে 10,165 টন, যা গত বছরের চেয়ে প্রায় 250% বেশি। তবে গত 2 মাসে সবচেয়ে বেশি আমদানি হয়েছে সয়াবিন তেল ও চিনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে এখন ডলার সংকট নেই। রমজানে পণ্যের সরবরাহ ঠিক রাখতে আমদানির শর্ত শিথিল করা হয়েছে। তবে দাম নিয়ন্ত্রণে তৎপর হতে হবে সরকারকে। যদি ব্যাংকগুলোকে করা নজরে রেখে ব্যাংকগুলো যদি বাংলাদেশ ব্যাংকের পরামর্শ মোতাবেক আন্তর্জাতিক বাজার ঘেটে সবচেয়ে কম মূল্যে ভালো পণ্য যদি আমদানি করে, সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কিছু করার নাই। আমদানিকৃত পণ্যের সাথে তো বিভিন্ন ধরনের কর জড়িত। করের ইস্যুটা এনবিআরের ইস্যু, এবং সেটা যখন বাজারে যাবে খোঁচায়, তখন আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের যে ক্যাব আছে তারা বিষয়গুলো মনিটর করে থাকে। এদিকে রমজান ঘিরে সরকারি প্রস্তুতির কথা জানালেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, তৎপরতা থাকবে পুরো মাস জুড়েই। রোজার আগে সেগুলো চাল, গম এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত হচ্ছে। আর আপনারা জানেন অলরেডি এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো এটা লিবারেল রয়েছে। আমার বেশি অর্থ যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। এখন থেকে এই প্রস্তুত হবেন। রমজান পণ্যের 90 দিন বাকিতে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। এবার পণ্য দেশে এনে খালাসের পর এই অর্থ সমন্বয় করার সুযোগ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এবার গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুমোদন করল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। 14-0 ভোটে পাশ হওয়া প্রস্তাবে বলা হয়েছে অঞ্চলটিতে আন্তর্জাতিক সেনা মোতায়েনের কথা। তবে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। একে বিদেশি অভিভাবকত্ব বলে আখ্যা দিয়েছে তারা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রস্তাবটিকে স্বাগত জানালেও স্বাধীন রাষ্ট্রের প্রস্তাব সম্ভাবনার বিষয়টি নিয়ে ইসরায়েলে শুরু হয়েছে অভ্যন্তরীণ বিতর্ক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবশেষে পাশ হলো গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাব। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনাটি 14-0 ভোটে অনুমোদিত হয়। ভেটো ক্ষমতার অধিকারী রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকায় প্রস্তাবটি পাশ হতে কোনো বাধা ছিল না। প্রস্তাব অনুযায়ী গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে, যারা অঞ্চলটির নিরস্ত্রীকরণে কাজ করবে। তবে প্রস্তাবটি পাশের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই তারা অস্ত্র সমর্পণ করবে না এবং গাজায় বিদেশি সেনার উপস্থিতিকে ইসরায়েলি দখলদারিত্বের বদলে বিদেশি অভিভাবকত্ব হিসেবে দেখছে তারা। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে এটি বাস্তবায়নে অংশ নিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এদিকে প্রস্তাবটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ইসরায়েলেও, কারণ এতে উল্লেখ করা হয়েছে ভবিষ্যতে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথের কথা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।